কিছুক্ষণ আগে একজন খুব সুন্দর করে আমাকে বোঝাচ্ছিলেন যে আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলতে চাই না, কারণ তিনি উন্নয়ন করেছেন, যেখান থেকে পেরেছেন পয়সা জোগাড় করে কিছু কাজ তো করে দিয়ে গিয়েছেন বাংলাদেশের জন্য। এবং ফেসিস্ট যখন আমাদের মাথার উপর চেপেছিল, আমরা এটা অসংখ্যবার শুনেছি যে উন্নয়ন না গণতন্ত্র। এটা এমন একটা সময়ে এসে আমরা বলছি যে সময়ে আমাদের মাথার উপরে একটা সাংবিধানিক জটিলতা চেপে আছে। আমরা পরিষ্কার না যে ঠিক কী কারণে সরকার এই জায়গাগুলোকে ক্লিয়ার না করে, সরকার নিজেদের ভূমিকাকে ক্লিয়ার না করে, যে ২৬-এর নির্বাচনের বৈধতাকে তারা নিজেরাই প্রতিদিন চ্যালেঞ্জ করে চলেছেন, সেটাকে সামনে রেখে, সেটাকে অসম্পূর্ণভাবে সাথে রেখেই এগিয়ে যাচ্ছেন একটা বাজেটের দিকে। এই সময় আমার মনে হয় যে এই জায়গাটা আমরা আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে সাংবিধানিক যে জটিলতাটা আছে সেটাকে শুধুমাত্র ইগোর কারণে অথবা অন্য কোনো কারণে, যেটা আমাদের কাছে, দেশের মানুষের কাছে পরিষ্কার না, সেটা রেখেই আমরা একটা কথিত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এটা জাতি হিসেবে আমাদের জন্য নিরাপদ না। এবং একটা সময় আমরা আবার ওই রকম একটা দুষ্টচক্রে পড়ে যেতে চাই না যে উন্নয়ন তো হচ্ছে, গণতন্ত্রটা থাক। তো এটুকুই বলার ছিল। বাজেট নিয়ে আরও কথা হবে। আমরা শিক্ষা বাজেট নিয়ে এখানে খুব সুন্দর করে এসেছে, শিক্ষার ভূমিকা এবং ঋণের উপরে ডিপেন্ডেন্সি, এগুলো নিয়ে কথা এসেছে, যেটার আসলে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশের পলিটিক্স এই দেশে লেবু চালের দাম নির্ধারণ করে। তো এইরকম জায়গায় বসে আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আমরা আসলে কী চাই, কার জন্য চাই। আমার কথা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম। বাজেট নিয়ে আসলে নানান আলাপ আলোচনাই হচ্ছে। সরকার নিশ্চয়ই তার মতো করে বাজেট প্রণয়নের দিকে যাচ্ছেন। আমাদের বাজেটের জন্য সেদিন যেমন বণিক বার্তা আয়োজিত একটা সেমিনার ছিল, অর্থমন্ত্রী সেখানে তাদের কিছুটা রূপরেখা শেয়ার করেছেন। তা আমাদের জন্য যেটা প্রধান চ্যালেঞ্জ, যে আমাদের রাজস্ব একটা বড় চ্যালেঞ্জ, যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই কম এবং সাউথ এশিয়ার মধ্যে এটা বলা চলে একদম লোয়েস্ট। তো সরকারের জন্য তো দেশ চালানোর জন্য, বাজেট প্রণয়নের জন্য পয়সা দরকার। এখন অর্থমন্ত্রী একবার বলেছিলেন যে আমাদের ট্যাক্স রেট বাড়াতে হবে, এছাড়া উপায় নেই সরকার চালাতে গেলে। তো আমাদের আসলে যে ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম। আমরা ডিরেক্ট ট্যাক্সের চেয়ে বেশিরভাগ হচ্ছে আমরা নন ডিরেক্ট ট্যাক্সে ব্যাট থেকে বা শুল্ক থেকে এটা কভার করছি, যেটা আসলে আপামর জনতাকে এফেক্ট করে। আমাদের ট্যাক্স রেট যেটা আছে এটা আসলে যথেষ্ট বেশি, এটা বরং কমানোর চিন্তা করা দরকার। যেটা চ্যালেঞ্জ আমাদের জন্য সেটা হচ্ছে যে আমাদের ট্যাক্স কাভারেজ খুবই কম। আমাদের ইকোনমি এত বেশি ইনফর্মাল যে আমরা ট্রেস করতে পারি না কার ইনকাম কত এবং ট্যাক্স ইম্পোজ করতে পারি না। এই জন্য এইটা দিকে আমাদের জোর দেওয়া দরকার যে কীভাবে আমরা ট্যাক্স কাভারেজটা বাড়াতে পারি, বরং ট্যাক্স রেট বাড়ানোর পরিবর্তে। কারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে এই কথা বারবার বলা হচ্ছিল যে ট্যাক্স রেট যেন আর না বাড়ানো হয়। সরকারের কিছু পরিকল্পনার মধ্যে মেগা প্রজেক্টের আলাপ আলোচনা চলছিল, দ্বিতীয় পদ্মা সেতু করবো কিনা বা এ ধরনের আলাপ আলোচনা হচ্ছে। আমাদের অলরেডি আমরা যে ইন্টারেস্ট পে করি, শুধু সুদেই পরিশোধ করতে হয় 12 থেকে 15% বাজেটের। গত বাজেটে তাই ছিল, মনে হয় 15% সুদ পরিশোধ করতে হচ্ছে। যদি আমরা এখন আরও মেগা প্রজেক্ট নেই, তার মানে হচ্ছে যে আমাদের আরও বেশি বৈদেশিক ঋণের বোঝা আসবে। অথবা যদি আমরা ইভেন ইন্টারনালিও যেই এটা লোন সোর্স করি, গভর্নমেন্ট যদি লোন ডিমান্ড করতে থাকে, তাহলে ইন্টারনাল মার্কেটে ডেফিনেটলি ইন্টারেস্ট রেট বাড়বে এবং এটা ক্রাউডিং আউট হতে পারে প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। মেগা প্রজেক্টের ক্ষেত্রে আমার সাজেশন হবে যে এটা মানে ভালোভাবে ফিজিবিলিটি টেস্ট করা ছাড়া কোনোভাবে মেগা প্রজেক্ট নেওয়ার মতো আসলে ফিসক্যাল স্পেস এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টের নাই। আর বড় প্রকল্প মানে এটা আসলে পলিটিক্যালি খুব লুক্রেটিভ দেখানো যায়, যে ভিজিবল ডেভেলপমেন্ট হিসেবে এটাকে দেখানো যায়, কিন্তু বড় প্রকল্প মানেই হচ্ছে আমার উচ্চ বৈদেশিক ঋণের কাছে যেতে হবে। আবার কারাপশানের অনেক বড় ব্যাপার থাকে, মেগা প্রজেক্ট মানেই হচ্ছে মেগা কারাপশান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যদি এখন একটা বড় মেগা প্রজেক্ট নিতে যাই, এইটার অপরচুনিটি কস্ট হিউজ। আমাকে শিক্ষা, স্বাস্থ্যের
সাথে কম্প্রোমাইজ করতে হবে। আর এছাড়া আমরা দেখেছি কিছু মেগা প্রজেক্টের ক্ষেত্রে এগুলো আসলে ওভাবে ফিজিবিলিটি টেস্ট করা ছাড়াই করা হয়েছে, কর্ণফুলী টানেলটা করা হয়েছে, এটা এখন কাজে লাগছে না, ইভেন মেনটেন্যান্স কস্টও আসছে না আমার ওখানকার রেভিনিউ থেকে। তো এ ধরনের মেগা প্রজেক্ট নিলে আমি মনে করি এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে ইয়ের তুলনায়। আমরা এখন যে সময়টাতে আছে আমরা সবাই জানি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে কথা হচ্ছে, যে আমাদের এখন কর্মক্ষম জনগোষ্ঠী সবচেয়ে হাইস্ট পজিশনে আছে 65 to 66%। এইটার এই উইন্ডোটা হয়তো আমাদের 2030 বা 40 পর্যন্ত থাকবে। এরপরে যদি আমাদের এই জেনারেশনটা বৃদ্ধ হয় তখন আমাদের ডিপেন্ডেন্ট পপুলেশন বেড়ে যাবে। তো এই সময়টা চায়না বা ভিয়েতনাম, সিঙ্গাপুর, উত্তর কোরিয়া এই দেশগুলো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই উইন্ডোটা কাজে লাগিয়ে কিন্তু মেজর ডেভেলপমেন্টের কাজটা করেছে। এখন এই জায়গায় যদি আমার এই উইন্ডোটা আমার কাজে লাগাতে হয়, আমার কর্মক্ষম জনগোষ্ঠীর অর্ধেক মানে প্রায় অর্ধেকেই হচ্ছে 15 থেকে 35 বছর বয়সী, এই জনগোষ্ঠীকে যদি আমি কাজে লাগাতে না পারি তাহলে আসলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বেনিফিটটা আমরা পাবো না, বরং কিছুদিন পরে এটা আমাদের জন্য একটা বড় বার্ডেন হয়ে যাবে। এখন এখানে আমাদের চ্যালেঞ্জেসগুলো কি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের শিক্ষিত বেকার জনগোষ্ঠী উল্লেখযোগ্য 11%-এর বেশি শিক্ষিত বেকার জনগোষ্ঠী সম্ভবত, এবং আমাদের শিক্ষিতরা মানে গ্র্যাজুয়েশনের শেষে জব পাওয়ার জন্য অন অ্যান অ্যাভারেজ 3 বছর পর্যন্ত ওয়েট করতে হয়, যেটা আমাদের শ্রমঘণ্টার হিউজ পরিমাণ একটা লস। এই জায়গায় আমাদেরকে নজর দেওয়া দরকার যে আমাদের যে মিসম্যাচটা, আমরা বরং বেকার ভাতা না দিয়ে কিভাবে জব দিতে পারি এটা এনশিওর করা দরকার। বেকার ভাতা উল্টো আরও আমাদেরকে এনকারেজ করতে পারে আরও কিছুদিন বেকার বসে থাকার জন্য। তো এই জায়গায় যে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের জন্য এখানে খুবই জরুরি, এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের একটা বড় এরিয়া হচ্ছে আইসিটিতে ইনভেস্ট করা। ইন্ডিয়া এটাতে ব্যাপক সাফল্য পেয়েছে যে আইসিটিতে ইনভেস্ট করে তারা ইভেন প্রচুর পরিমাণে রেমিটেন্স আর্জ করছে। আমাদের দেশে ডিজিটাল ইকোনমি খুবই ছোট, অ্যারাউন্ড 6.5 লাখ মানুষ কাজ করে ডিজিটাল ইকোনমিতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে। তো এইটাকে আমরা যদি দ্বিগুণ তিনগুণ করতে পারি তাহলে আমাদের আইসিটিতে এই তরুণদের কর্মসংস্থানও হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের হচ্ছে ফরেন রেমিটেন্সও আসবে। আমাদের তরুণরা এখন যারা 6.5 লাখ যারা কাজ করছে এই আইসিটি সেক্টরে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, এখানেও ভেরি লোয়ার লেভেলের পজিশনগুলোতে কাজ করছে। যদি আমরা ভালো ট্রেনিং দিই, এখান থেকে হাই লেভেলের আইসিটি ট্রেনিং দিতে পারি, মেশিন লার্নিং বা আদার যেসব ট্রেনিং আছে সেগুলোতে আমাদের এখান থেকে ইনকাম বাড়ানোর হিউজ অপরচুনিটি আছে। আর আমাদের এডুকেশনে যেটা হয় যে আমাদের গতকাল এটা নিয়ে আলাপ হচ্ছিল যে আমাদের হিউজ মিস ম্যাচ, আমাদের গ্র্যাজুয়েট হচ্ছে কিন্তু আবার জব মার্কেটে গিয়ে ম্যাচ করছে না, ফিজিক্সে পড়ে ব্যাংকে চাকরি করতেছে, বিজনেসে পড়ে অফিসার হচ্ছে। আমাদের যে এডুকেশন এবং জব মার্কেটের মধ্যে মিস ম্যাচটা, এইটা নিয়ে চিন্তা করা দরকার সিরিয়াসলি, যে আমাদের এডুকেশনের সাথে সাথে জব মার্কেটের রিলেভেন্ট স্কিল ডেভেলপমেন্টটা এইটা ইম্পর্টেন্ট। ইভেন আমরা যে জনশক্তি রপ্তানি করছি, আমাদের বড় শ্রমবাজার হচ্ছে মিডল ইস্টে আমাদের যে শ্রমবাজার, সেখানে আমাদের যে শ্রমিকরা যাচ্ছে, 1 মিনিট জি শেষ করছি, আমাদের যে শ্রমিকরা যাচ্ছে সেখানে আমরা যদি এই স্কিল সহ পাঠাতে পারতাম, এটা নিয়ে অনেক কথা হয়, কিন্তু একটা ইম্পর্টেন্ট স্কিল, জাস্ট সিম্পল একটা স্কিল আমরা যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটাও দিয়ে পাঠাতে পারতাম, অ্যারাবিক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি শিখায় পাঠাতে পারতাম, তাহলে ওরা এখন যা ইনকাম করে তার ডাবল ইনকাম করতে পারতো। শুধু অ্যারাবিক জানলেই মিডল ইস্টের কান্ট্রিগুলোতে আমাদের বিশাল শ্রমবাজার, অনেক মানে বেশি রেমিটেন্স আমরা আর্ন করতে পারতাম, কিন্তু আজকাল অ্যারাবিক শেখাতে বললে অনেকের আবার অ্যালার্জি শুরু হয়। এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার। এবং সর্বশেষ আমি বলতে চাই, হেলথ অ্যান্ড এডুকেশনে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইন্ডোটা কাজে লাগাতে হেলথ অ্যান্ড এডুকেশনে ইনভেস্ট করা দরকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হেলথ অ্যান্ড এডুকেশনের কোন জায়গায় আমি ইনভেস্ট করব এই জিনিসটা আইডেন্টিফাই করা জরুরি। যদি এরকম হয় যে মাঝে মাঝে এরকম শোনা যায় যে আমি হেলথে ইনভেস্ট করতে বলেছি, তারপরে ওই যে গ্রামের একটা বা লোকাল উপজেলার একটা হসপিটালে অনেক ইকুইপমেন্ট কিনে রেখে দেওয়া হচ্ছে, 4-5 বছর 10 বছর ওই ইকুইপমেন্ট থেকে নষ্ট হয়ে গেছে, কারণ ওই ইকুইপমেন্ট চালানোর মতো কোনো মানুষ সেখানে নাই। তো আমি যদি এভাবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করি যে জিনিসটা আসলে ট্রান্সলেট হচ্ছে না আমার আউটকামে, তাহলে এটা বরং আরও লস হচ্ছে। তো এইটাই স্পেসিফিক করা দরকার, কোথায় কিভাবে ইনভেস্ট করলে আমি বেস্ট আউটকামটা পাবো হেলথ অ্যান্ড এডুকেশনে, তাহলে আমরা আশা করি আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে পারবো। থ্যাংক ইউ।